সন্ধ্যা। যারা আজকে নতুন বসেছেন তাদের সাথে ছোট্ট পরিচয় করে নিই। আমি ডক্টর সেন। আর যারা পুরনো তাদের কাছে আর আমার বইতে লাগে না, কিন্তু আজকের টপিক ইটস বি সিরিয়াস। সিরিয়াস এই জন্যেই যে মানুষকে মেরে ফেলার জন্য আরো কত কি পন্থা অবলম্বন করতে পারে, তাই না? এই দেখবেন যে মানুষ নিজের জীবনের উন্নতি করার জন্য কত কি চিন্তা ভাবনা করে। তাকে বদলাতে হবে, তাকে কখনো কখনো এক্সট্রা অ্যাক্টিভিটি শো করতে হয়, সব ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন যে আপনি একটা মানুষ হিংসায়, পাশের বাড়ি একজন নতুন গাড়ি কিনেছে, সে তাতে যত না আনন্দ পাচ্ছে, সে নিজে কিনতে পারেনি, তার জন্য আরো বেশি জ্বলন হচ্ছে। হয় এই ব্যাপারটা মানুষ প্রজাতির মধ্যেই হয়, জঙ্গলের পশু পাখিদের মধ্যে এই হিংসা ব্যাপারটা নেই। ভগবান শ্রীকৃষ্ণ একদিন বলেছিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব এই মানব জাতি। কেন? কারণ মানুষ ভাবতে পারে, কিন্তু সেই মানুষ ভাবতে গিয়ে আরেকজনের ক্ষতি কি করে করা যায় সেটা ভাবে, নিজের কি করে উন্নতি করা যায় সেটা ভাবে না। এই ধরনের মানুষ কিন্তু আজকে আমাদের পৃথিবীতে 90%, 10% মানুষ সত্যি মানুষের জন্য ভাবে। আছে, একদম যে নেই তা বলবো না, কারণ যদিও এটা কলিযুগ চলছে, এখন মানুষ মানুষকে মারবে, কাটবে, এটাই দেখতে পাবেন। মানে বাবা ছেলেকে, ছেলে বাবাকে খুন করতে একটু হাত কাঁপবে না, কারণ আমরা কলিযুগে পদার্পণ করছি। কন্টিনিউ নাও, আর কটা বছর পর শেষ হবে কলিযুগ। তো সুতরাং মানুষ কিভাবে হিংসাত্মক হয়ে ওঠে আরেকটি মানুষকে মেরে ফেলার। একজন মানুষ আরেকজনকে খুন করে কখন? তা থেকে কিছু নেবার জন্য, কিছু পাবার আশায়। কিন্তু অবশেষে দেখা গেল মানুষ পায় না, তাকে উল্টে শাস্তি পেতে হয়। আজকে আমরা শোয়ে যাব। টপিক বললাম শুরুতেই, বি সিরিয়াস। অলসো আই এম সিরিয়াস, কারণ আমার কাছে আজকের যে শোটি দেখাবো, গত পরশুদিন সকালে এই এভিডেন্স এসে পৌঁছায়। মানে গণেশ পুজোর দিন সকালবেলা সারা ভারতবর্ষ মানুষের কাছে ছড়িয়েছে। দেখার পর আমিও স্টান্ট, এইরকম ধরনের মানুষ হতে পারে। চলুন, অনুষ্ঠানের নাম মানুষ মানুষের জন্য, পরেরটার লিখিনি নয়। একটা সময় ছিল মানুষ মানুষের জন্য, এখন মানুষ মানুষের জন্য নয়। একটা মানুষই আর একটা মানুষকে সব থেকে বেশি ভয় পাবে। একটা কালকেউটে সাপকে যত না ভয় পাওয়া যায়, তার থেকে বেশি আপনি যে মানুষটার সঙ্গে থাকছেন সে আরো বিষাক্ত হয়ে উঠতে পারে, ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। গ্রামের এই সাবলীল মানুষগুলো
যাদের মনে কোনো পাপ নেই, একদম সাধারণ স্বচ্ছ সাবলীল জীবন, এই জীবনে এদের মধ্যে নেই কোনো রাজনীতি, নেই কোনো দেয়াল লেখা, নেই কোনো মিছিল, শুধু এরা বাঁচতে চেয়েছে। যে মানব জন্ম হয়তো আর ফেরা যাবে না, তাই একটু বেঁচে থাকতে চাই, বাঁচতে চেয়েছে। কিন্তু তাও মানুষ বাঁচতে দেয় না। আপনাদের মনে এখন প্রশ্ন আসছে যে গ্রামের মানুষগুলোর আর কি ক্ষতি করলাম আমরা? কোথায় গ্রামের মানুষকে আমরা মারতে গেছি? যা খুনোখুনি হয়তো আমাদের শহরে। সত্যিই তো তাই, গ্রামের মানুষকে আমরা মারি না, তাই না? দেখুন, ওষুধের মধ্যে বিষ মেশানো বিষাক্ত মেডিসিন যখন এই সাধারণ গ্রামের মানুষগুলোর কাছে পৌঁছায়, এই মানুষগুলোকে বাঁচানো যায়? গ্রামের মানুষদের ডেকে এই সরল সাদাসিধে মানুষগুলো, তাদেরকে বোঝানো হয় যে আপনাদের যখনই কোনো শরীর খারাপ করবে, সর্দি কাশি জ্বর যক্ষা জন্ডিস হবে, আপনারা গ্রামীণ হাসপাতালে যাবেন। আর এই গ্রামীণ হাসপাতালের ডক্টররা জানেও না তারা যে ওষুধ প্রেসক্রিপশন করছে সেই ওষুধের মধ্যে কি সাংঘাতিক বিষ মেশানো আছে, কারণ সেগুলো তো কোনো না কোনো কোম্পানি থেকে পাঠানো হচ্ছে। এমনই গ্রামীণ হাসপাতাল আমাদের প্রতিটি গ্রামেই আছে। সেই সরল সিধা মানুষগুলো সেখানে যায় ট্রিটমেন্ট করাতে, কিন্তু রেজাল্ট হয় তার বিপরীত। ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদের কোনো কেস করে দেবো ডাক্তারের নামে ইত্যাদি এসব কিচ্ছু জানে না। তারা সরল সাদাসিধে মানুষ। আর ডাক্তারও জানে না যেটা প্রেসক্রিপশন করলাম এটা মেডিসিন ছিল না, এটা বিষ ছিল। শুধু গ্রামীণ হাসপাতাল নয়, এমন অনেক বড় স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও ঠিক একই ঘটনা ঘটছে। এই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা আপনারা বলেন না আমরা উন্নতি করেছি, সামান্য হাসপাতাল থেকে মেডিকেল কলেজ করে ফেলেছি, বিশাল ব্যাপার। ওই যে বললাম, সামান্য একটা পাইলসের রুগী গেলে তাকেও ঘুরিয়ে ফিরে দেখার পর একটা কাগজ ছিঁড়ে, সরকারি কাগজে অবশ্যই, লিখে দেওয়া হয় রেফার টু কলকাতা মেডিকেল কলেজ, না হলে এনআরএস। কেন? তাহলে গ্রামে এই হসপিটালগুলো খোলার মানে কি ছিল? যদি গ্রামের মানুষ সেখান থেকে কোনো উপকার না পায়, আর এমন কিছু মেডিসিন যা ডক্টররাও জানে না যে তারাও অজান্তে অপরাধী হয়ে যাচ্ছে মানুষের কাছে। হসপিটালে বেডে জায়গা নেই, কখনো পেশেন্টদের মেঝেই পড়ে থাকতে হয় এইভাবে। এই হচ্ছে আমাদের গ্রামীণ হাসপাতাল। এই চেহারা দেখে আপনার মনে হয় যে অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারত যদি ওষুধগুলো বিষাক্ত না হতো। সেখানে ডক্টরের কোনো দোষ নেই, ডক্টররা জানেও না যে ওষুধের মধ্যে এত বিষ প্রমাণ হয়ে গেছে। আর যে মানুষগুলি নতুন জীবন পাবে বলে অনেক আশায় বুক বেঁধে হসপিটালে ভর্তি হয়, গ্রামীণ হাসপাতালে, দেখা যায় সেই হাসপাতাল থেকে আর ফেরেনি। কারণ এখানে যে প্রেসক্রিপশনগুলো করা হয়, সেখানে যে মেডিসিনের নামগুলো লেখা আছে সেইগুলো বিষাক্ত।
আমি জানি না আপনারা কতটা বিশ্বাস করছেন। আপনারা ভাবছেন না উনি তো আয়ুর্বেদিক ডক্টর, উনি বলছেন তাই অ্যালোপ্যাথি মেডিসিনগুলো ব্যবহার করা উচিত নয়। না না, আমি বলছি না, কথাগুলো শুধু আমার নয়, আজকে সারা ভারতবর্ষ বলছে বেশ কিছু ব্র্যান্ড কোম্পানির মেডিসিন আজকে বিষাক্ত প্রমাণ হয়েছে। এতদিন যে ওষুধগুলোকে নিয়ে আপনারা খুব বড়াই করতেন, মডার্ন মেডিসিন মডার্ন মেডিসিন মডার্ন মেডিসিন, বিরাট ব্যাপার, আয়ুর্বেদ আবার কোনো ওষুধ নাকি? আই উইল প্রুভ দ্যাট। আমি দেখাবো, দেখুন আজকের শোয়ে। এর আগে কোনোদিন দেখেননি আপনারা। আমি তো জানি এমন ধরনের অনুষ্ঠান এর আগে কোনোদিন টিভির পর্দা মিডিয়াতে না, কারণ আমার সেই গ্রামের মানুষগুলো, কারণ আমার কাছে গ্রামের মানুষরাই আসে। আমার যে সমস্ত ডিস্ট্রিক্ট চেম্বারগুলো সেগুলো প্রত্যন্ত গ্রামে, আমি গ্রামে ট্রিটমেন্ট করতেই ভালোবাসি। ওই মানুষগুলোর জন্যই আমার ডাক্তারি। কারণ যাদের BMW মার্সিডিজ আছে, যারা বড় বড় জায়গায় থাকে শহরে, তাদের জন্য তো বড় বড় নার্সিংহোম হসপিটাল আছে, যেখানে 5 লাখ 10 লাখ কোনো ব্যাপার না। কিন্তু এই গ্রামের মানুষগুলো, দে আর অনলি ডিপেন্ড অন গ্রামীণ হাসপাতাল। They have no any other options. They cannot admit in any nursing home because they have no money. এই গ্রামের মানুষগুলো কোথায় যাবে? আমরা যে ওষুধের নামে বিষ ছড়িয়ে দিচ্ছি, ঠিক এমনই কিছু লাল নীল সাদা ওষুধের মেলা। এমন ওষুধ প্রচুর খাচ্ছেন আপনারা। আজকে কিছু ওষুধের লিস্ট দেব যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লিস্টেড করে দেওয়া হয়েছে। আপনি যদি তার মধ্যে কোনো ওষুধ খান তাহলে অবশ্যই আজকে এই মুহূর্তে বন্ধ করবেন। আমি বলছি না। আজকে ভারতবর্ষের ড্রাগস কন্ট্রোল থেকে সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে। তাই যে ওষুধগুলি খাচ্ছেন, কি খাচ্ছেন? এক প্লেট ওষুধ নিয়ে বসেছেন, বিষ না তো কি করে বুঝবেন? কারণ অন্যান্য ট্যাবলেটের মতোই তো দেখতে আপনার এই বিষটা, বুঝবেন কিভাবে? ইট ইজ এ ভেরি মিস্টিরিয়াস টপিক, রাইট না? এবার ভাবছেন, ভ্রু কচকাচ্ছেন, তাহলে খাবো কি? আমরা তো পাড়ার ওষুধের দোকান আর আমাদের গ্রামে হাসপাতালের ওপরই ডিপেন্ড করে বসেছিলাম। এবার তাহলে আমাদের উপায় কি? সত্যিই তো তাই। কি খাচ্ছি আমরা? কেন খাচ্ছেন এই বিষ? কেন? ওয়াই? পয়সা থাকলেই কি পয়সা দিয়ে বিষ কিনে খেতে হয়? বা ফ্রিতে যদি বিষও বেলানো হয় তাও কি খেয়ে নেবেন? তাই এমনই নামি দামি কয়েকশো মেডিসিনের ওপরে ব্যান জারি করা হয়েছে। ইয়েস, সো ফ্রেন্ডস, beware from now. ওষুধ যখন খাবেন খুব বুঝে শুনে এবং ভেবে চিনতে, কারণ আপনার যে ওষুধ সেটা এই ব্যান লিস্টে নেই। তো এতদিন প্রচুর একটু ইংরেজি বলা লোকেরা আর কি, আয়ুর্বেদ, হোয়াট ইজ আয়ুর্বেদ? আয়ুর্বেদ ক্যান কিওর, make it any results? মানে আমরা শুধু ঘাস পাতা দিয়ে ওষুধ বানাই বলে মনে হয় যে আমরা এইমাত্র ঘাস পাতা দিয়েই সব বানিয়ে আনলাম। এই ধরনের ধারণা যাদের আছে তারা হসপিটালে গিয়ে লাখ লাখ টাকা খরচা করে ডেড বডি নিয়ে আসে। তারা বেশি বোঝে, এটাই সমস্যা। ঠিক এই ধরনের সমস্যাগুলি আমাদের সামনে উঠে আসছে। আমরা নিজেরাও জানি না
যে এক একটা মেডিসিন কি ধরনের মারাত্মক ক্ষতি করতে পারে। একদম লেটেস্ট নিউজ আপনাদের দেখাবো। মন দিয়ে টিভির পর্দাতেই চোখ রাখুন, কারণ আজকে চোখ সরানো যাবে না এই জন্যই, কারণ আমার বাংলার এই মানুষগুলোর বাড়িতে ঠিক এই ধরনের মেডিসিনগুলো নেই। তো ওয়াচ ইট। বর্তমানে ডাহাফেল 29টা ওষুধ, ডায়াবেটিক ওষুধ থেকে শুরু করে একাধিক ওষুধ রয়েছে এই তালিকায়। সেই ওষুধগুলি খুব তাড়াতাড়ি বাজার থেকে তুলে নেওয়া হবে। ড্রাগ কন্ট্রোল ব্যুরো তারা পরীক্ষা করে দেখেছে 29টি ওষুধ, ডায়াবেটিস, বদহজমের একাধিক ওষুধ, জনপ্রিয় ওষুধ, গুণগত মানের ডাহাফেল। তাহলে কথাগুলো আমার নয়, আজকে নিউজ চ্যানেল বলছে যে এই ধরনের মেডিসিনগুলো আরও কি ক্ষতি করে দিতে পারে আমাদের শরীরে। শুধু এখানেই নয়, আরও আছে। এটা একটা লট ছিল, নেক্সট লটে বলছে নেক্সট রিপোর্ট। পরীক্ষায় ফেল করলো 39টি ওষুধ, নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে নির্দেশিকা জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলে। নিম্নমানের ওষুধগুলির মধ্যে রাজ্যের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সর্বভারতীয় স্তরে নমুনা সংগ্রহ। জুলাইয়ে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট পাওয়ার পরে নির্দেশিকা জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলে। ওষুধগুলি প্রত্যাহারের নির্দেশিকা সমস্ত পাইকারি এবং খুচরো ওষুধ বিক্রেতাদের। ত্বকের ক্রিম এবং শ্যাম্পুতে থাইল্যান্ডের রাসায়নিক ব্যবহারের অভিযোগ রয়েছে। পরীক্ষায় ফেল ডায়াবেটিস নিয়ন্ত্রণের একাধিক জনপ্রিয় ওষুধ। এর গুণগত মানের পরীক্ষায় ফেল করলো 39টি ওষুধ, নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। তাহলে বুঝতে পারছেন, আমাদের ড্রাগস কন্ট্রোল বসে নেই, কারণ মানুষকে জীবন নিয়ে যেখানে টানাটানি, সেখানে কখনো এইভাবে কেউ বসে থাকতে পারে না। কারণ আপনারা বোধহয় জানেন না, ডোলো বলে একটি মেডিসিন আছে মার্কেটে, এখনও বোধহয় চলে। কোভিডের সময় জ্বর হলে ডোলোটা প্রচুর ইউজ করেছেন আপনারাও। এই ডোলো কোম্পানির মালিক, আপনারা কি জানতেন যে সরকারের কাছে 1000 কোটি টাকা শুধু ঘুষ দিয়েছিল এই জন্যই যে কোভিডের সময় শুধু ডোলো ওষুধটাকে ইউজ করা হবে। তাই লক্ষ লক্ষ নয়, কয়েক ক্রোড়ের বিজনেস এই ডোলো কোম্পানি তুলেছিল তখন। কিন্তু ওটা যে কি মারাত্মক মানুষের সাইড এফেক্ট করে বা করেছে বা করছে এখনও যারা খাচ্ছেন না জেনে, কারণ ডোলো এই লিস্টের মধ্যে আছে, প্যারাসিটামল 250 এই লিস্টের মধ্যে আছে, ক্ল্যাভ্যাম 625 এই লিস্টের মধ্যে আছে। সুতরাং যারা ব্যবহার করছেন তারা বি ওয়্যার। প্যান ডি শুনেছিলেন, এরপর প্যান্টাপ্রাজলেরও বেশ কিছু গ্রুপ ব্যান করে দেওয়া হয়েছে। এই যে একদিন শুনলেন 29টা, তারপরের দিন শুনলেন 39টা, আর একদিনের আমার কাছে নিউজ আছে 135খানা একসাথে। তো এমনিভাবে দিনের পর দিন আপনাদের প্রতিদিনের নিত্য ব্যবহার করা মেডিসিনগুলি ব্যান করছে। খবরগুলি আপনাদের কাছে না পৌঁছালে আপনারা সেই ব্যান মেডিসিন, বিষাক্ত মেডিসিনগুলো দিয়েই বাড়িতে, আপনি এখন দেখবেন বাড়িতে জ্বর হলে আপনি যে প্যারাসিটামল ব্যবহার করছেন বা ক্যালপল বা ডোলো, সুমো, নাইস, এই ধরনের যে মেডিসিনগুলো ব্যবহার করছেন, আগে দেখতেন যে এগুলো খেলে জ্বর কমে যেত, এখন দেখবেন জ্বর কমছে না। am I রাইট? তাহলে বুঝতে পারছেন যে বাজারে ছেয়ে যাওয়া এই ওষুধগুলিকে ওষুধ কোম্পানির মালিকরা কিভাবে ডক্টরদের কাছে ঠেসে ঠেসে দিয়ে আর টাকার ঘুষ দিয়ে এইভাবে বেশ কিছু বিষাক্ত মেডিসিন সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে, যে ব্যাপারটায় আমরা নিজেরা কেউই জানি না, বুঝতে পারবো না। বিকজ ইউ আর এভরিবডি নন মেডিকেল পারসনস। আপনাদের বোঝা এটা কাজও নয়, সম্ভব না। এতদিন আমরা ডক্টর হয়েও জানতাম না যে এই ধরনের যে মেডিসিনগুলো, ইট ইজ এ ভেরি আপডেটেড মেডিসিন, একদম মডার্ন মেডিসিনের মধ্যে, সেগুলোর মধ্যে যে এরকম প্রবলেম বেরোতে পারে
পয়জেনাস হতে পারে, এটা যদি আজকে ড্রাগস কন্ট্রোল এক্সামিন না করতো তাহলে কেউই কোনোদিন জানতে পারতো না। কিন্তু তাহলে মানুষকে মেরে ফেলার জন্য আর কি রাস্তা খুঁজবে? খাবারে বিষ তো দেওয়া হয়ে গেছে, চলছে, মেডিসিনটা খেয়েই বোধহয় বাঁচতো, তো সেটাও কোনো রাস্তা রাখলেন না। এরপর কোন দিন শুনবেন যে বিষের মধ্যেও ভেজাল দেওয়া হয়েছে, মানে আপনি আত্মহত্যা করতে গেলেও আপনি আত্মহত্যা করতে পারবেন না, মানে কোনো নিউজ চ্যানেলে শুনবেন? ওটাই মনে হয় দেবে না। বিষে ভেজাল দেবে কি জানি, খোঁজ খবর নিয়ে দেখি, হয়তো টিভির পর্দায় কোনোদিন ভেসে উঠতে পারে, রাইট? তাহলে আর একটা নিউজ দেখি আমরা। 150 से भी ज्यादा दवाइयां बैन कर दी है जो लोग घर घर में यूज करते आ रहे हैं। क्रोसिन, इन डोलो दवाइयों की लिस्ट में नाम शामिल है क्रोसिन कोल्ड एंड फ्लू, विक्स एक्शन 500, डी कोल्ड टोटल, डोलो कोल्ड और अन्य पैरासिटामोल और सेटरिजीन जैसे ड्रग्स के कॉम्बिनेशंस जो हर किसी ने कभी न कभी यूज जरूर किए। किसी ने एक आध बार तो किसी ने बार बार, बुखार में, सिर दर्द में, सर्दी जुकाम जैसे आम ट्रीटमेंट्स के लिए। सो अचानक से ऐसे 150 से भी ज्यादा दवाइयों को एक साथ बैन कर देना, ये अपने आप में ही बहुत सारे सवाल खड़े करता है, राइट? बट यहां तक भी गवर्नमेंट नहीं रुकी। अब इंडियन हेल्थ मिनिस्ट्री की नजर में इंडिया में बिकने वाले 30+ मल्टीविटामिन्स के ब्रांड्स हैं जिन पर गवर्नमेंट की नजरें अटकी हुई है और जो भी कभी भी बैन हो सकते हैं। नाउ वंस अगेन, मल्टीविटामिन्स ये तो बेसिक ड्रग्स है यार, इन्हें क्यों बैन किया जा रहा है? वेल, हाल फिलहाल में ये जो बैन्स का सिलसिला चला, इन्होंने इंडियन ड्रग इंडस्ट्री के कई छुपे राजों से पर्दाफाश किया है। सामने आए हैं फार्मास्यूटिकल इंडस्ट्री के कुछ डर्टी सीक्रेट्स, कुछ मजबूरियां और कुछ वल्नरेबिलिटीज जो कई फार्मा इंडस्ट्री से जुड़े लोग नहीं चाहते कंज्यूमर्स की आंखों के सामने। Indian government banned 344 drugs. It's big pharma. They decide who lives and who dies. लेकिन आज का ये वीडियो रिस्क को अवॉइड करते हुए इन्हीं सारे राजों को खोलने के मकसद से ही बनाया गया, ताकि आप तक सही अवेयरनेस फैले और सभी व्यूअर्स इन्फॉर्म डिसीजंस ले पाए। क्योंकि आखिर हमारे हेल्थ का सवाल है और हेल्थ से ज्यादा वैल्यूएबल कोई चीज इस दुनिया में होती है क्या? अच्छा, मुद्दे में डीप घुसने से पहले ना ये देखना, ये बैन का डिसीजन इस स्केल पर पहली बार नहीं लगा। इनफैक्ट 2016 में भी गवर्नमेंट ने एक साथ 344 ड्रग्स को बैन कर दिया था। अभी तक गवर्नमेंट ने CDSCO यानी सेंट्रल ड्रग स्टैंडर्ड कंट्रोल ऑर्गेनाइजेशन के साथ मिलकर करीब 6500 ड्रग्स की डिटेल टेस्टिंग करते हुए उनमें से टोटल 687 ड्रग्स को बैन किया हुआ है इंडियन फार्मास्यूटिकल मार्केट से। पर एक बहुत ही कंसर्निंग बात यह है कि आज भी अगर किसी आप लोकल ड्रग स्टोर या एक ऑनलाइन फार्मेसी में विजिट करोगे ना, तो आपको यही ड्रग्स जो 2016 में ही बैन हो चुके हैं आज भी आपको वहां पर परचेस करने के लिए मिलेंगे। सो बैन होने के बाद भी आखिर ये ड्रग्स आज भी इंडियन मार्केट में खुलेआम ड्रग स्टोर्स और ऑनलाइन वेबसाइट्स में कैसे बिक रहे हैं? और क्या इसका मतलब ये है कि हम अब तक गलत दवाइयां खा रहे हैं और इसका हमारी सेहत पर क्या फर्क पड़ रहा है? फिर दूसरी तरफ इन कंपनियों को इंडियन गवर्नमेंट के बैन का कोई डर या कंसर्न नहीं है क्या? और अगर इन्हें कोई कंसर्न नहीं है तो क्या हमें भी नहीं होना चाहिए? चलिए समझते हैं कि ये बैन आखिर लगाया क्यों गया था इन द फर्स्ट प्लेस। इंडिया में मिनिस्ट्री ऑफ हेल्थ जिम्मेदार है ये मेक श्योर करने के लिए कि भारत जैसा एक 140 करोड़ की आबादी वाले देश में हर एक इंसान को इफेक्टिव और सस्ती दवाइयां मिलते रहे, ताकि हर भारतीय बीमारियों से दूर स्वस्थ रहे और लंबी जिंदगी जिए। बट इंडिया जैसे आबादी से भरे हुए देश में क्योंकि साइंटिफिक एजुकेशन कम है, आम कंज्यूमर्स मेडिसिन और उन्हें सही से इस्तेमाल कैसे करना है इस चीज को ठीक से समझते नहीं है। और यहीं पर आ जाता है डॉक्टर्स का रोल। डॉक्टर्स आपकी बीमारियों को डायग्नोज करके आपको प्रेस्क्रिप्शन के रूप में दवाइयां रेकमेंड करते हैं, और यही चीज फार्मा कंपनीज अच्छे से जानती है। फार्मा कंपनीज ये अच्छे से जानती है कि अगर उन्हें ज्यादा दवाइयां बेचकर मोटे पैसे कमाने, तो उन्हें कैसे भी करके डॉक्टर्स को अपने साइड में लेना होगा। अब आपको अगर अगस्त 2022 का डोलो दवाई के मैन्युफैक्चरर माइक्रोलैब्स का केस याद होगा। उनका केस बेसिकली सुप्रीम कोर्ट तक गया था, क्योंकि इल्जाम ये था कि इन्होंने कोविड के समय में इंडिया भर के डॉक्टर्स में 1000 करोड़ रुपए के तक के फ्रीबीज और गिफ्ट्स बांटे थे, ताकि हर डॉक्टर प्रिस्क्रिप्शन में डोलो ब्रांड की दवाइयों को लिख कर दे। और ऐसा हुआ भी। डोलो ब्रांड के सभी प्रोडक्ट्स
जैसे डोलो 650, डोलो 500, कोल्ड, ये सब कोविड-19 के पैंडेमिक के बाद से ही एकदम रातों रात घर घर के नाम बन गए। अब ये इशू काफी कंसर्निंग था। इवन सुप्रीम कोर्ट ने तक इसे बहुत ही सीरियस इशू बताया। 1,000 crore freebies have been paid to doctors across India to prescribe the popular anti-fever medicine Dolo. सीबीडीटी ने अपनी जांच में पाया है कि माइक्रो लैब्स ने डोलो की सेल बढ़ाने के लिए डॉक्टरों को 1,000 करोड़ रुपए की रेवड़ियां बांटी, क्योंकि नेशनल मेडिकल कमीशन ने 2002 से ही ऑलरेडी ये रूल पास करके रखा है कि इंडियन डॉक्टर्स कोई भी ब्रांडेड मेडिसिन का नाम नहीं रेकमेंड कर सकते। उन्हें सिर्फ उस दवाई के केमिकल का ही नाम या जेनेरिक नाम ही प्रिस्क्राइब करना है। यानी कि बेसिकली डॉक्टर्स डोलो 650 प्रिस्क्रिप्शन में नहीं लिख के दे सकते। उन्हें डोलो 650 का जो एक्टिव केमिकल या ड्रग है, जो कि पैरासिटामोल है, वही अपने प्रिस्क्रिप्शन में लिखना होगा। क्योंकि बेसिकली इससे पेशेंट के पास ऑप्शन होगा ना कि वो जो ब्रांड का चाहे और जो ब्रांड का उसे परवड़े वो दवाई को परचेज करे। अगर वो कमजोर फाइनेंशियल बैकग्राउंड से आता है तो इवन वो जेनेरिक मेडिसिन भी खरीद सकता है, जिसकी कीमत भारत सरकार के सब्सिडाइजेशन की वजह से 3 से 4 गुना कम होती है। और इसीलिए डॉक्टर्स प्रेस्क्रिप्शंस में किसी एक पर्टिकुलर ब्रांड की दवाई का नाम लिखकर पेशेंट को जबरदस्ती महंगी दवाई खरीदने के लिए परसुएड नहीं कर सकते। लेकिन आज तक कितने ही डॉक्टर्स खुलेआम ब्रांडेड दवाइयों के नाम पेशेंट्स को रेकमेंड करते आ रहे हैं, और इसके पीछे की वजह है फार्मा कंपनीज की लॉबिंग। इट टर्न्स आउट ये डोलो कंपनी का केस कोई इकलौता केस बिल्कुल नहीं था, बल्कि ये इंडस्ट्री की दुर्भाग्यवश एक कॉमन प्रैक्टिस है। पिछले ही साल मैंने डिटेल में एक पूरा वीडियो बनाया था जिसमें हमने डॉक्टर्स और फार्मा कंपनीज के नेक्सस को एक्सपोज किया था विद प्रूफ्स। बताया था कि कैसे ये बड़ी बड़ी फार्मा कंपनियां डॉक्टर्स को फ्रीबीज और यहां तक कि लग्जरी हॉलिडे ट्रिप्स तक ऑफर कर रही है उनकी दवाइयां प्रिस्क्राइब करवाने या सिंपली बेचने के लिए। इवन आपको कई डॉक्टर्स के छोटे छोटे क्लिनिक्स में तक मेडिकल रिप्रेजेंटेटिव्स या एमआरस अपने अपने कंपनीज की दवाइयों को लेकर खड़े दिखेंगे। डॉक्टर्स को इससे एक्स्ट्रा इनकम मिलती है और फार्मा कंपनीज के सेल्स भी बढ़ते हैं। तो बेसिकली फार्मा कंपनीज जब चाहे बड़े आसानी से मार्केट को कंट्रोल कर सकती है। पेशेंट को जो दवाई की एक्चुअल रिक्वायरमेंट है उसके जगह पर कुछ भलता ही उससे महंगी दवा डॉक्टरों के थ्रू प्रिस्क्राइब करवा सकती है, और ये एक डेंजरस लूपहोल है। Really it's too dangerous for everybody. একটা মানুষের শরীর খারাপ হতেই পারে। এমন কোনো অমরত্ব নিয়ে লাভ করে তো আসেনি কোনো মানুষ যে তার জীবনে শরীর খারাপ হবে না। তাহলে বুঝতে পারছেন যে আজকে আপনারা এই মডার্ন মেডিসিন করে যে এত হই হই করেছি আমরা, হসপিটালে ভর্তি করে নিশ্চিন্তে বাইরে বসে থাকি যে না একটু পরে ডক্টর এসে বলবে এভরিথিং ইজ ওকে, ডেঞ্জার জোন কেটে গেছে, ভয় পাবার কিছু নেই। কিন্তু আমরা সেরকম শব্দগুলো শুনি না, একটাই শব্দ বলে যায়, পেশেন্ট ইজ নো মোর। সুতরাং এরকম কিছু অসাধু ব্যবসায়ী আছে, এগুলো নিয়ে যারা এমডি করেছেন, কোর্স করেছেন, দে আর ওয়েল নোন অ্যাবাউট দিস ম্যাটার, যে অ্যাডাল্টারেশন আজকে প্রচুর ব্যবসা মুনাফা পাওয়ার জন্য এরম ওষুধ ফ্যাক্টরির মালিকরা ওষুধের মধ্যে অ্যাডাল্টারেশন, এর আগেও বলেছিলাম হোয়াট ইজ অ্যাডাল্টারেশন, মিক্স আপ, ভেজাল ওষুধ। অ্যাডাল্টারেশন খাবারের মধ্যেও যেমন হয় ওষুধের মধ্যেও হয়। তো আমরা যেহেতু ওষুধ নিয়ে দ্রব্যগুণার টপিক ছিল আমার সাবজেক্ট, তো সেখানে দেখেছি যে অ্যাডাল্টারেশন একটা আলাদা সাবজেক্ট মানে চ্যাপ্টার ছিল, যে কত রকমভাবে ওষুধে ভেজাল দেওয়া যায়। তো এগুলো না জানলে তো আপনাকে যে কেউ এসে মাথায় দিয়ে চলে যেতে পারে, স্যার আপনাকে একটা 4 চাকা গাড়ি দিচ্ছি, আপনি প্রোডাক্টগুলো লিখুন। প্রতিটা ডক্টরের সঙ্গেই এরকম হয়ে চলেছে। আর তাই দেখবেন যে আজকে বাজারে নতুন নতুন প্রোডাক্ট ছেয়ে যাচ্ছে, তাদের বড় বড় বোর্ড ব্যানার সব লাগিয়ে দিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের লাভ কোথায় হচ্ছে? সুতরাং প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক নিয়মে, আপনার জ্বর, এত রকমের জ্বর হচ্ছে, জোহরামোর বলে একটি ট্যাবলেট পাওয়া যায়, এখন জ্বরের সিজন চলছে অলরেডি। জোহরামোর আয়ুর্বেদ ক্লাসিকে ট্যাবলেট ফর্মে আছে, দিনে 2টো করে, অথবা বড় হলে 2, 4টে, ছোট বাচ্চা হলে 12 বছর বয়স অবধি সকালে একটা রাত্রে একটা, আর যদি 18 বছরের উপরে হয় তাহলে সকালে 2টো রাত্রে 2টো। সিম্পল আয়ুর্বেদ ট্যাবলেট, ক্লাসিক
প্রচুর কোম্পানির হয় একই, ওটা বানাতেই হবে, একই নাম থাকবে। এগুলোই ক্লাসিক শাস্ত্রীয় মেডিসিন। ঠিক, আপনি দিনে 2 বার করে খেতে থাকলে দেখবেন 2-3 দিনের মধ্যে একদম পুরো চাঙ্গা আপনি। আপনাকে ক্যালপল, ডোলো, প্যারাসিফ এ সমস্ত কিছু নিতে হবে না। তো সেই জায়গাগুলো মানুষ বিশ্বাস করবে কিভাবে? এরপরেও যদি বিশ্বাস না করে যে প্রাকৃতিক নিয়মেও একটি চিকিৎসা আছে যার নাম আয়ুর্বেদ, সেখানে গেলেও আমি সুরাহা পেতে পারি, এরপরেও যদি মানুষ না বোঝে, তাহলে আর তাদেরকে চোখে আঙুল দিয়ে এর থেকে বেশি দেখাবার কিছু নেই। কারণ আপনি আমি যদি আর 2-3টে বছর বেঁচে থাকি, তাহলে দেখবেন আগামী 2-3 বছরের মধ্যে আয়ুর্বেদ কোন লেভেলে পৌঁছেছে, এবং ম্যাক্সিমামলি আয়ুর্বেদ ডক্টর তাদের প্রেসক্রিপশানে, অ্যালোপ্যাথি ডক্টর তাদের প্রেসক্রিপশানে 50% আয়ুর্বেদ প্রোডাক্ট লিখছে। কেন? যেটার সাইড এফেক্ট নেই, তাই এত ভরসা করে তারা লিখবে। এবং আগামী সেই দিন আসছে, ওই যে বললাম, আর 2-3 বছর যদি আপনি আমি বেঁচে থাকি, এই দিনটা দেখে যেতে পারবো। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। नेक्स्ट प्रोग्राम। अगर आप किसी कैंटीन में जाएं तो वहाँ जलेबी, समोसे, कचौरी और वड़ा पाव की तस्वीर के साथ वैसी ही चेतावनी लिखी हो जैसी सिगरेट, बीड़ी और गुटखे के पैकेट्स पर लिखी होती है, तो शायद आप चौंक जाएं। लेकिन ऐसा हो सकता है क्योंकि सरकार ने जो एडवाइजरी जारी की है उसके मुताबिक जलेबी, समोसा, कचौरी, वड़ा पाव, फ्रेंच फ्राइज जैसे स्नैक्स में मौजूद शुगर और ऑयल सेहत के लिए उतने ही खतरनाक हैं जितना तंबाकू। देश में बढ़ते मोटापे, डायबिटीज, ब्लड प्रेशर और हार्ट डिजीजेस को देखते हुए हेल्थ मिनिस्ट्री ने सभी मंत्रालयों, विभागों और ऑटोनोमस बॉडीज से कहा है कि वो समोसा, कचौरी, पिज्जा, फ्रेंच फ्राइज और वड़ा पाव जैसे स्नैक्स में कितनी शुगर है, कितना ऑयल है, ये साफ साफ लिखें और उसे लेकर एक चेतावनी का बोर्ड लगाएं, जिससे लोगों में इसे लेकर जागरूकता पैदा हो, लोग मोटापे और इससे होने वाली दूसरी बीमारियों से बच सकें। इसे लेकर हेल्थ सेक्रेटरी पुण्य सलिला श्रीवास्तव ने सभी मंत्रालयों और सरकारी विभागों को एक चिट्ठी लिखी है। इसमें हेल्थ सेक्रेटरी ने कहा कि देश में बड़ों और बच्चों दोनों में मोटापे की समस्या बहुत तेजी से बढ़ रही है। शहरी इलाकों में 5 में से 1 एडल्ट मोटापे का शिकार है। 2021 में देश में 18 करोड़ लोग मोटापे की गिरफ्त में थे, लेकिन 2050 तक ये संख्या 44.9 करोड़ तक पहुंच सकती है। इसलिए इसे रोकना बहुत जरूरी है। सरकार जंक फूड को सिगरेट की तरह खतरनाक मानकर लोगों को सतर्क करना चाहती है। सरकार की कोशिश है लोग जंक फूड के खतरों को समझें और उन्हें पता हो जो वो खा रहे हैं उससे कौन सी बीमारियां हो सकती हैं। इसलिए अनहेल्दी फूड के बारे में वार्निंग बोर्ड लगाने का सुझाव दिया गया है। তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন যে শুধু ওষুধ নয়, আপনাদের বারবার বলা হয়েছে যে ফাস্টফুডের দিকে যে মানুষের এত ঝোঁক, এত নেশা কিসের জন্য? এ থেকে মোটাপাই মানে ওবেসিটি একটা মহামারীর মতো রূপ নিয়েছে। অ্যাট প্রেজেন্ট নাও প্রায় 25 crores ইন ইন্ডিয়ায় ওবেসিটিতে ভুগছে মানুষ। তার ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, অস্টিওআর্থারাইটিস, লাম্বার স্পন্ডলাইটিস এই ধরনের মারাত্মক অসুখগুলো ওর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে। সো ওবেসিটি ইজ মোস্ট ডেঞ্জারাস ডিজিজ। ইটস এ প্যান্ডামিক ডিজিজ। ছড়িয়ে পড়েছে একদম ঘরে ঘরে। কজ ফর ওয়ান থিং, ফাস্ট ফুড। Fast food is too much poisonous foods. It's creating in your body too much fatness. So try to avoid that. Not only medicines. আমরা এইরকম একটা ছোট্ট ছোট্ট প্রেজেন্টেশনে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আরও ঘুরে যাচ্ছে। আমরা বুঝতে পারছি যে মানুষ করবে কি তাহলে। একটা কথা শুরুতেই বলেছি, আমরা কিন্তু কলিযুগে আছি। এমনিভাবেই তো মরবো আমরা। মানুষ মানুষের খাবারে বিষ দেবে, মানুষ মানুষের ওষুধে বিষ দেবে, মানুষ মানুষের শোবার বিছানায় কাঁটা ছড়িয়ে রাখবে, তাকে রাতের অন্ধকারে নয় দিনের আলোতেই খুন করবে। সেই দিনটাই তো এসেছে, এখন চলছে তো সেটাই।
মানুষ মানুষকে সম্মান করবে না। একটা কম বয়সী মানুষ আর একটি বৃদ্ধ মানুষকে যে রেসপেক্ট দিয়ে কথা বলা, সেটা দেখবেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এরপর আর কিছুই থাকবে না। দিস ইজ কলিযুগ, এটা তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। এখানেই তো সর্বোচ্চ হিংসাত্মক ঘটনাগুলো ঘটবে, এখানেই তো মরবে, এখানেই তো ধ্বংস হবে। তাই এমনিভাবেই মানুষ মানুষকে মরার ফাঁদ খুলে ফেলেছে। ঠিক, চলুন দেখি আর একটু আছে, এখানে শেষ হয়নি তো। এবার আরেকটু মাথা খারাপ হবে যাদের নামগুলো একদম জানেন। সান ফার্मा, सिप्ला। केंद्र सरकार द्वारा 156 कॉकटेल दवाओं पर बैन लगा दिया गया है, जिनमें से कई दवाइयां आपके घर में इस्तेमाल हो रही थी। बता दें कि इन दवाओं का इस्तेमाल दर्द से राहत के लिए या मल्टीविटामिन, एंटी पैरासिटिक्स, एंटी एलर्जिक्स और बहुत कुछ दूसरे रूप में किया जाता रहा है। सिप्ला, टोरेंट, सन फार्मा, IPCA लैब्स और ल्यूपिन जैसी प्रमुख फार्मा कंपनियों के कुछ प्रोडक्ट्स बैन होने से प्रभावित हुए हैं, लेकिन दवाई बनाने वाली कंपनियों ने अभी तक बैन से पड़ने वाले आर्थिक असर की घोषणा नहीं की है। चलिए बता दें कि दवाइयों की जांच में क्या आया है सामने। इनमें से कई दवाएं यानी एंटी बैक्टीरियल हैं और इन्हें फिक्स डोज कॉम्बिनेशन यानी FDC दवाइयों के रूप में जाना जाता है। सरकार ने इसी के साथ कहा कि FDC दवाओं का इस्तेमाल करना इंसानों के लिए खतरा पैदा कर सकती है। इस मामले की जांच केंद्र की ओर से नियुक्त एक्सपर्ट ने की थी, जिसने इन FDC को तर्कहीन माना है। बता दें कि सरकार की ओर से साफ किया गया है कि ड्रग्स टेक्निकल एडवाइजरी बोर्ड यानी DTAB ने भी इन दवाओं की जांच की और रिक्वेस्ट की इन FDC में शामिल दवाओं के लिए मेडिकल साइंस के हिसाब से कोई मतलब नहीं है। आइए जानते हैं किस किस दवाइयों पर लगा है बैन। केंद्र ने पैरासीटामोल, ट्रामाडोल, टोरिन और कैफीन के मिलावट पर भी बैन लगा दिया है। ट्रामाडोल एक दर्द निवारक दवा है। स्वास्थ्य मंत्रालय ने पाया कि FDC दवाओं का इस्तेमाल इंसानों के स्वास्थ्य के लिए खतरा पैदा कर सकता है। साथ ही सूची में मीफेनामिक एसिड प्लस पैरासीटामोल इंजेक्शन, सेटेरिजन HCl प्लस फेनाइलफ्रिन HCl और पैरासीटामोल 300 मिलीग्राम भी शामिल है। बता दें कि इसे भी कंपनी ने अब बनाना बंद कर दिया है। तो ये थी बैन हुई दवाओं से जुड़ी हमारी रिपोर्ट। आपको कैसी लगी ये रिपोर्ट कमेंट बॉक्स में बताएं। साथ ही इस पूरे मामले पर आप क्या कहना चाहते हैं कमेंट बॉक्स में लिखें। बाकी देश दुनिया की खबरों के लिए बने रहिए जनसत्ता के साथ। धन्यवाद। ইয়েস, চোখের সামনে আঙুল, এর থেকে বেশি আঙুল দিয়ে আর দেখানো যায় না? না, আপনারাই বলুন, এর থেকে বেশি চোখে আঙুল দিয়ে আর কিভাবে দেখানো যেতে পারে? মানুষকে সাবধান করা আমাদের কাজ। এই যে কোম্পানিগুলো, আশা করি চেনা কোম্পানি, এই কোম্পানির মেডিসিনগুলো ব্যান হয়ে গেছে, তবুও এখনও অনেক দোকানে চলছে। ব্যান হয়ে যাওয়া মেডিসিন, আপনারা ভাববেন আমরা সাধারণ মানুষ কিভাবে আমরা এর রিপোর্টিং করব? আপনারা গুগলসে যান, ভিজিল্যান্স সার্চিং করুন, ওখানে ফোন নাম্বার পাবেন, জানিয়ে দিন। নাহলে ওই দোকান থেকেই কখন অজান্তে আপনার বাড়ির মানুষের জন্য আপনি ওষুধ নিয়ে যাবেন, আর দেখবেন সাধারণ একটা ট্যাবলেট খাইয়ে আপনার বাড়ির মানুষটা আর নেই। আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন যে আমি নিজের হাতে ওষুধ কিনে আনলাম, ওষুধটা খাবার পর মারা গেল মানুষটা, আমার নিজের বাচ্চা, যাকে সকালবেলা দৌড়াতে দেখেছি, খেলতে দেখেছি, একটু জ্বর এসেছে, জ্বরের জন্য আমি প্যারাসিটামল 300 এনে দিয়েছি নিজের হাতে, আর ওই 300 খাওয়ার পর বাচ্চাটি মারা গেল। মেনে নিতে পারবেন? সেই জন্যই এই যে আপনাদের মডার্ন মেডিসিন নিয়ে ঔদ্ধত্য ছিল, এবার তো একটু বেছে খেতে হবে। কারণ মডার্ন মেডিসিন কিন্তু জেনে বুঝে, সেগুলো কোনো ব্যান লাগানো নেই তো, তাহলে কিন্তু খবরদার, ডোন্ট টাচ দ্য মেডিসিন। কারণ ওই ধরনের মেডিসিনগুলো মানুষের মৃত্যু ডেকে এনেছিল বলেই, নালে সরকার কেন, কি দরকার ছিল তাদের আজকে দেশে ছড়িয়ে যাওয়া এইভাবে একটা মেডিসিন তাকে ব্যান করার জন্য, তাই না? তাই আপনাদের বলা যে এবারে কিন্তু বুঝে শুনে ওষুধ, জ্বর হলেই দুম করে
একটু প্যারাসিটামল খেয়ে নিই, বাচ্চার জন্য একটু ডাউন পাওয়ারের 300 নিয়ে যাই, নিয়ে গিয়ে খাইয়ে দিই, 500 দেবো না, 300টা কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। তাহলে এই ধরনের কার্যকারিতা, এগুলো আপনাদের সামনে কোনোদিন কিন্তু খবরে নিউজ হিসেবে আসে না, হয়তো কেউ কেউ হয়তো জানেন, বেশিক সংখ্যই জানেন না। আপনারা রিলস দেখেন কিন্তু নিউজ দেখেন না। মাঝে মধ্যে আপনার মোবাইলের মধ্যেও তো নিউজগুলো দেখতে পারেন, যেখানে এই নিউজগুলো দেখলে আপনি আরও অনেক অনেক নলেজ আপনাদের সামনে আসতে পারে। তাই আপনাদের বারবার বলা যে সাবধান হতে হবে। সাবধানতাই সুস্থ থাকার সব থেকে বড় চিকিৎসা। ঠিক, আরও কিছু ফুডস पाम ऑयल बैन है पर देखा भारत चलो। में नहीं। सेहत के पहले सेगमेंट में जानेंगे क्या है पाम ऑयल में खाना बनाने के नुकसान और ये भारत में बैन क्यों नहीं है। बारिश के मौसम में नमी और उमस से स्किन चिपचिपी हो गई है, दाने निकल रहे हैं। सेहत के दूसरे सेगमेंट में जानिए इसका इलाज। कॉमेडी स्टार कपिल शर्मा ने 21-21-21 रूल से अपना वजन घटाया है। सेहत के आखिरी सेगमेंट में जानिए क्या है ये 21-21-21 रूल। ডায়েট চার্ট ইজ এ গুড থিং। তবে ফিরে আসি আমরা, ডায়েট যদি আপনারা কোনো ডক্টরের থেকে রেকমেন্ডস নিয়ে করেন তাহলে ঠিক আছে, যদি চার্ট পান। আর নিজেরা ইউটিউব চালিয়ে যদি আপনারা এই ধরনের নিজেরা ডায়েট চার্ট করতে যান তাহলে কিন্তু অসুখে পড়বেন। ডায়েট চার্ট ইজ নট ইজি। এটা কোনো না কোনো নিউট্রিশন স্পেশালিস্টের থেকে নেওয়া উচিত। এখন বাজারে নিউট্রিশন স্পেশালিস্ট ভেরি ফিউ কোয়ান্টিটি ইন দ্য মার্কেট। তাদের খুঁজে পাওয়া খুব কম যায় এখন। কিন্তু বড় হসপিটাল বা নার্সিং হোমগুলোতে, বড় যেগুলো, ছোটোখাটো থাকে না। কারণ ভাবে একটা ডক্টরকে পুষবো আমরা, নিউট্রিশন স্পেশালিস্ট রেখে কী করব? সে তো এটা খাবে না ওটা খাবে না শুধু বলে দেবে, তার জন্য মাইনে নিয়ে চলে যাবে। এর জন্য রাখাই হয় না ম্যাক্সিমাম। আপনি আপনার বাড়ির কাছে যে নার্সিংহোম আছে গিয়ে জিজ্ঞাসা করবেন আগামীকাল, যেখানে কোনো নিউট্রিশন স্পেশালিস্ট আছে, বলে সেটা আবার কি? সে আকাশ থেকে পড়ার মতো অবস্থা হবে। ঠিকই তাই, তার জানার তো কথা নয়। নার্সিংহোম হসপিটালের না যারা রিসেপশনে থাকে তাদেরও জানার কথা নয়। তো সুতরাং এই যে ডায়েট চার্ট আমরা ডায়েট করি, তার রাইট প্রসিডিওর কজনের কাছে আছে এটা নিয়ে তো পড়াশোনা করতে হয়। নিউট্রিশন ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট, সো ইউ নিড টু স্টাডি ফর ফিউ ইয়ার্স। সো এটা আপনি গুগল থেকে বা ইউটিউব থেকে ঘেঁটে জেনে নিলেন এক্ষুনি, আচ্ছা রোগা হতে গেলে এইগুলো খেতে হবে না, ঠিক আছে এইভাবে চলবে। এরকম প্রচুর আমি মডেলারদের ঘটনা পড়েছি যারা নিজেদেরকে একদম বৃদ্ধা বয়স অবধি তন্নিবন্নি নায়িকার মতো রাখবে বলে ডায়েট করত। তারা এমন অসুখে পড়েছিল এক একজন, যা কোনো ডক্টরের দ্বারা সারানো সম্ভব হয়নি। সো উইদাউট ইনফরমেশনে ইউটিউব দেখে যারা ডায়েট করছেন, ইমিডিয়েট ট্রাই টু স্টপ। এগুলো করলে এমন অসুখ আপনাদের শরীরে ধরবে যেটা ডক্টরের দ্বারা সম্ভব হয়ে উঠবে না। এটা কোনো না কোনো ডক্টরের থেকে, আমি বলবো কোনো নিউট্রিশন স্পেশালিস্টের থেকে এই ধরনের চার্ট নেওয়া উচিত। এর জন্য দেখবেন যে আপনারা অ্যালোপ্যাথি ডক্টরের কাছে যান, অনেকেই না সবাই যান প্রায়। গেলে আপনাদের ধরুন আর্থারাইটিসের জন্য গেছেন, আপনাকে 4টে জিরোডল লিখে দেবে, একটু ক্যালসিয়াম লিখে দেবে, ভিটামিন D3 লিখে দেবে, তারপরে একটু নার্ভের ওষুধ নিউরোবিয়ান 4 লিখে দিল, তার সঙ্গে একটা প্যান-40, ঠিক এরকম ধরনের প্রেসক্রিপশান থাকে। তো এবার আপনি বাড়িতে নিয়ে এলেন, খেলেন। আচ্ছা আপনি ভালো করে প্রেসক্রিপশনটা ভালো করে দেখুন, সেখানে কোনো ফুড রেস্ট্রিকশন চার্ট নেই যে এগুলো খাবেন না, এগুলি খাবেন, কোনো ফুড চার্ট নেই। ওয়াই? কোনোদিন জিজ্ঞাসা করেছেন স্যার আমার আর্থারাইটিস হয়েছে, কোন কোন খাবার বন্ধ করতে হবে? এটা এখন আমার যারা অনুষ্ঠান দেখে তারা কিন্তু বুঝে গেছে যে কোনো না কোনো রোগ কোনো না কোনো ফুড থেকে হয়, তার সাইড এফেক্টে। এক্সট্রিম কোয়ান্টিটি শরীরের মধ্যে চলে যাবার পর তখন সেই রোগটা দেখা দেয়। কিন্তু সেটা কোন খাবার বেশি হয়ে যাবার ফলে আজকে এক একটি রোগ ডিজিজ দাঁড়ায়। এটা নিয়ে আমাদের আয়ুষ ডিপার্টমেন্টের প্রতিটা ডক্টরকে আলাদা করে পড়াশোনা করতেই হয় যে সে কি খাবে না। আর সেটা যদি সে চার্টটা না করে দিতে পারে, শুধু তাকে মেডিসিন দিয়ে দিল, নো, ইউ উইল ডোন্ট গেট এ রেজাল্ট। হতেই পারে না কোনো রেজাল্ট। যে জন্যই দেখবেন যে আজকে মডার্ন মেডিসিনে যাবার পর আপনারা আর্থারাইটিস হয়েছে, আপনারা যান, আমি জানি,
সেখানে গিয়ে ক্যালসিয়াম খাচ্ছেন, আপনাদের ভিটামিন D3 সপ্তাহে একবার করে, আবার 60,000 পাওয়ারের আবার বলছে মাসে একবার করে খান, ভিটামিন D3টা বাড়াতে হবে। অবশ্যই ভিটামিন D3 বাড়াতে হবে, বাট ইন হিউম্যান বডি only 40 লিমিটস ভিটামিন ফর ভিটামিন D3। এবার তার যদি অ্যাভাব হয়ে যায়, আপনি কি জানেন তার সাইড এফেক্ট কী? আমি একদিন ভিটামিন D3 নিয়ে আপনাদের শোতে গিয়েছিলাম বোধহয়, আপনাদের সুবাদে আজকে বরং এই অনুষ্ঠানের পরে ভিটামিন D3 দেখে নেবেন যে শরীরের কম হয়ে গেলে কি হয় আর বেশি হয়ে গেলে কি হয়। আপনি চোখে অন্ধ অবধি হয়ে যেতে পারেন। এবার আপনাকে যে ডক্টর লিখে দিয়েছে সে কি জানে তার সাইড এফেক্টটা? তাহলে কেন লিখলো? যদি বলে হ্যাঁ জানি তো, তাহলে কেন লিখলেন? আপনি কি পেশেন্টকে লিমিট বেঁধে দিয়েছেন যে 1 মাস খাবেন কি 2 মাস খাবেন? তাকে বলেছেন খেয়ে যান আর ব্যায়াম করুন। ঠিক এই কথাটাই বলে দেওয়া হয় যারা অ্যালোপ্যাথি ডক্টরের কাছে আর্থারাইটিসের জন্য যাচ্ছেন। আমি কাউকে ছোট করছি না, জাস্ট আই এম ডিসকাশন উইথ ইউ, জাস্ট আই এম শেয়ারিং সাম নলেজ ফর বিওয়্যার অ্যাবাউট মডার্ন মেডিসিনস, রাইট না? এতদিন অবধি সারা দেশের মানুষ মডার্ন মেডিসিন মডার্ন মেডিসিন মডার্ন মেডিসিন, আজকে সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোল থেকে 100-এর পর 100 ওষুধ ব্যান করে যাচ্ছে, ব্র্যান্ড মেডিসিন এক একটি। 1000 কোটি টাকা তারা ব্যয় করে শুধু ঘুষ দেবার জন্য, সেই রকম একটা, তাহলে সেই কোম্পানির ক্যাপিটাল কত? তাহলে বুঝতে পারছেন যে যাদের কাছে এত হাজার হাজার কোটি টাকা আছে তারা একটা বিষকেও মার্কেটে সুন্দরভাবে অ্যাড দিয়ে চালিয়ে দিয়ে যেতে পারে। আপনারা টিভিতে রিভাইটাল দেখেন, সেইটা টিভিতে দেখে আপনারা প্রচুর কিনে খেয়েছেন, কিন্তু রিভাইটাল কজন ডক্টর প্রেসক্রাইব করে কি? এগুলো ভাবার বিষয় আছে না? তেমনি আমাদের আয়ুর্বেদও, আমি শুধু মডার্ন মেডিসিন অ্যালোপ্যাথিটি বলছি না, এরকম বেশ কিছু বড় বড় ব্র্যান্ড কোম্পানি আছে যাদের বড় বড় দোকান খুলে বসে আছে, একদম হাজার হাজার কোটি টাকার বিজনেস ইন এ মান্থ। আচ্ছা, খেয়াল করে দেখেছেন কি যে ওই ব্র্যান্ডের ওই কোম্পানির মেডিসিনগুলোকে কোনো ডক্টর প্রেসক্রিপশন করে? ওনাদের দোকানে যে ডক্টররা বসে আছে তারাই প্রেসক্রিপশন করে। ইয়েস, আপনারা আজ করতে পারছেন নিশ্চয়ই। তাহলে বছরে 3 থেকে 4 বার তাদের মালিক অ্যারেস্ট হয়, কেমিস্ট অ্যারেস্ট হয়। কেন? আমরা বাইরে থেকে কিছু বুঝিই না, আবার সব টাকা পয়সা দিয়ে আবার সব সেটিং করে আবার যেরকম চলছে সেরকম চলে। এই হরলিক্সকে 4 বার ব্যান করা হয়েছে, আপনারা জানেন কি? হ্যাঁ, নিশ্চয়ই জানবেন। 4 বার ব্যান হয়েছে মানে টিভিতে, খবরের কাগজে কোথাও না কোথাও তো শুনেছিলেন। আবার দেখবেন এখন টিভিতে দেখেছে টলার, স্ট্রঙ্গার, শার্পার। তোর মশাই, কিচ্ছু হয় না। যার মানে কুকুরে খায়, আমাদের দেশে আমাদের বাচ্চারা খায়। একদম আমি তো সরাসরি বলছি, ওতে কে টলার হয়েছে আর কে স্ট্রঙ্গার হয়েছে, কোন বাচ্চা হয়েছে, কোন বাচ্চা ফার্স্ট ডিভিশন পেয়েছে হরলিক্স খেয়ে খেয়ে? তার সাথে আরেকটি আছে, দেখো আমি বাড়ছি মাম্মি কমপ্ল্যান। বিগত 40 বছরের কোম্পানি প্রায় ওটা। ভারতবর্ষের একটা বাচ্চাও 1/2 ইঞ্চিও লম্বা হয়নি, এদিকে বলছে দেখো আমি বাড়ছি মাম্মি লম্বা হওয়ার জন্য। STH হরমোনকে কি বিরাট বাড়িয়ে দেয়? লম্বা হতে গেলে STH হরমোনের ক্ষরণও বেশি দরকার আছে, সোমাটোট্রপিক হরমোন। সেটা সে জন্মগতভাবে বা জিনগতভাবে যা শরীরে যেমন থাকবে সে তেমন হাইট পাবে। যদি এতই আপনাদের কমপ্লেনে দম থাকে তাহলে একটা ক্যাপসুল বের করুন, নাম দিন অমিতাভ বচ্চন ক্যাপসুল। এটা খাবেন আর লম্বা হয়ে যাবেন, দেখি কত দম আছে কোম্পানির মালিকের। সো মানুষ বুঝবে কবে আমি জানি না। আমারও সব, আমার পেছনে কাঁদার কেউ নেই, হাসার কেউ নেই। সো আই ক্যান বোল্ডলি ডিসকাশনস। এটা সাধারণ মানুষ যদি এরপরেও সাবধান না হয় তাহলে আমাদের কিছু করার নেই, তাই না? তো এবার আমরা একটু ফোনে আসি। খুব একটা গম্ভীর ব্যাপার ছিল, এখনও আছে, তো শেষ নেই। তো সেই জন্যই আপনাদের মাঝের মধ্যেই এই ব্যাপারগুলো নিয়ে একটু ওয়াকিবহাল করা, কনসিয়াস। বুঝে বলেছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট। কে বলেছে? শেক্সপিয়ার বলে গেছে। বলছে একটা অসুখ হয়েছে, আপনি তার সাবধানতা নিন। সেই সাবধানতা
যে অসুখ, সেই অসুখটা যতটা সেরে যাবে আপনি ট্রিটমেন্ট করে তাই সেই এতটা ভালো রেজাল্ট পাবেন না। তাহলে আপনার আর্থারাইটিস যাতে হবে সেইটা যদি আপনি জেনে যান যে এইগুলো খেলে আর্থারাইটিস হয়, এইভাবে জীবনে আচরণ থাকলে আপনার আর্থারাইটিস হয়, এইগুলো খেলে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে, এইভাবে চললে আপনি ডায়াবেটিসে মুক্তি হবেন। তাহলে এই যে সাবধানতা, নলেজ, এইটা যদি আপনি রাখেন তাহলে চিকিৎসার থেকে ভালো নয় কি? এদিকে ওষুধও খাচ্ছে, আবার নলেন গুড়ের রসগোল্লাও খাচ্ছে। ডাক্তারবাবু আমার আর তো কমলেও নি। আরে এরকম পেশেন্টকে তো খেজুর গাছে বাঁধতে ইচ্ছা করে, ওদিকে রসগোল্লাও খাচ্ছ। আজকেই একজন এসেছিল যে ডাক্তারবাবু আমি না 13 বছর ওষুধ খাচ্ছি, আর সঙ্গে তার মিসেসকে নিয়ে এসছে। আর মিসেস পাশ থেকে বিড়বিড় করে বলে যাচ্ছে, হ্যাঁ কমবে কি করে, মিষ্টি খাই না ডাক্তারবাবু। ও চাই চুপ কর না, কেন বলবো নি কেন, মানে তাকে আর থামানোই যাচ্ছে না, আজকেই এসেছিল। তারপর বলছে ভাত খায় কত জানেন ডাক্তারবাবু, এত ভাত নিয়ে বসবে। পেশেন্ট বলছে স্যার ওই একবারই তো খাই। বলছে একবারই খাও বলে কি এই 13 বছর ধরে সুগার কি তোমার এমনি করতে আসে, তুমি এত ভাত খাও কেন? তারপর আলুর দম খায় স্যার, আলু সিদ্ধ খায়, মাংসের আবার আলুটা বেশি করে খায়। ব্যাস পেস্টিজ পাংচার গ্যামাক্সিন দিয়ে চলে গেছে পেস্টিজে। বুঝতে পারছেন? তাহলে একটা মানুষ যদি সেটা রেস্ট্রিকশন না করে, আবার এদিকে বলছে আমি 13 বছর ধরেই ডাক্তার দেখাচ্ছি, আমার সুগার কেউ কমাইতে পারি না। বাবা আপনি কে? আপনি কে? অন্য গ্রহ থেকে এসেছেন নাকি, না স্বর্গধাম থেকে এসেছেন? আপনার সুগার কমানো যাবে না। আর এইদিকে বসে বসে ভাত গিলছেন, আলু গিলছেন, সেটা কে বলবে? মানে এইরকম পেশেন্ট হলে প্লিজ ডোন্ট প্রেসক্রিপশন, আগে খেজুর গাছে বাঁধুন, সত্যি কথা বের করুন। কি খাওয়া হয় বাড়িতে? সারবে না মানে? ওষুধের মধ্যে কি চিনি দেওয়া আছে? চিনির গুলি? ওটা কি নকুলদানা দিয়েছে না ট্যাবলেট? ট্যাবলেটই তো দিয়েছে। তাহলে আপনার সুগার বেড়ে যায় কি করে ওষুধ খাওয়ার পর? স্যার বুঝতে পারছি না, বোঝো না তুমি? হ্যাঁ, খেজুর গাছ উল্টো করে বাঁধতে হবে। আগে বলুন, সত্যি বলুন, কি কি খান বাড়িতে? এই যারা ওষুধ খাবার পরে যে রুগীরা বলে ডাক্তারবাবু আমার না সুগার বেরিয়ে গেল, আচ্ছা আপনার সুগার বেড়ে গেল তাই তো? কি খেয়ে? না না, সেটা আমাদের জানাতে হবে তো। বলছে আমি তো ওষুধ খাই। ওষুধটা ওটা ওষুধ না নকুলদানা? কি দিয়েছে? কি দিয়েছে আপনাকে সেটা তো জানান। সে একবারও বলবে না। আবার কিছু পেশেন্ট আছে, সে নাস্তিক মানুষ, ঠাকুর ঠাকুর ওসব মানে না, এদিকে পুজো করতে বসে। কেন রে বাবা? তারপর খোঁজ খবর নিয়ে দেখা গেছে সে রোজ তার নাতিকে দিয়ে 10 টাকার করে সন্দেশ আনতে পাঠায়, আর বলে যা 4টি করে সন্দেশ আনবি, তোর 2টা আর আমার 2টা। এদিকে তার পেছনে হাজার হাজার টাকা ওষুধ খরচা করছে, ছেলে মেয়ে বৌমা কেউ জানে না। সে নাতিকে বলে ঠাকুর পুজো করার জন্য মিষ্টি আনায়, নকুলদানা বাতাসা। আমি বললাম ওগুলো তো ঠাকুরকে দেবেন। বলছে ঠাকুর খাই নাকি, তাই আমি খেয়ে নি। আরে আপনি ঠাকুরের জন্য মিষ্টি এনেছেন, নকুলদানা এনেছেন, ওনাকে দেবেন না? বলছে উনি খায় নাকি? আমি ওই ধূপটা ঘোরাবার পরই মুখে পুরে দিই। এই হচ্ছে পেশেন্টের ক্যাটাগরি। এইরকম যদি পেশেন্ট হয়, কোন 14 পুরুষের দম আছে ডাক্তারের যে সে সারাতে পারে? তাহলে আজকে যে ডিসকাশন করে দিলাম আপনাদের সামনে, এটা মাথায় রাখবেন। দরকার হলে গুগলসে যান, অ্যালোপ্যাথিক ব্যান মেডিসিন লিস্ট টাইপ করুন, টোটাল ওখানে নামগুলো লেখা আছে। প্লিজ ওই লিস্টেড মেডিসিনগুলো প্রেসক্রিপশন করে দিলেও খাবেন না। 1 নম্বর। 2, যদি কোনো দোকানে পাওয়া যায় দেখছেন, তাহলে তার ব্যবস্থা নেই। কেমন? থ্যাঙ্কস ফর কলিং। পাঞ্জাব থেকে অনেক দূর থেকে কল করছেন। এবার বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল সেম টাইম সেম চ্যানেল। রাধে রাধে।